গত লেকচার পর্যন্ত আমরা বলেছি যে ফ্যারাডের সূত্র, লেন্জের সূত্র, সেখান থেকে আমরা বের করেছিলাম এই যে দিক পরিবর্তী প্রবাহ। এ পর্যন্ত আমরা মোটামুটি বের করে ফেলেছি। আশা করি সবাই আমরা পড়েছি, পড়ে আমরা অঙ্ক হয়তো করেছি। এখানে মনে হয় সমস্যা নেই। তারপরে স্বকীয় আবেশ, তারপর পারস্পরিক আবেশ, এই বিষয়গুলো পড়লেও বোঝা যায়। এগুলো খুব যে জটিল বিষয় মনে হয় তা না, খুব জটিল বিষয় তা মনে হয় না। তাহলে পারস্পরিক আবেশ, স্বকীয় আবেশ, ঐন্দ্রিলা সাহা, পারস্পরিক আবেশ, স্বকীয় আবেশ কি পড়া হয়েছে না পড়তে পারো নাই? স্যার পড়েছি। বোঝা যায়? হ্যাঁ স্যার। এই নুসরাত সাবিহা শেফা, জি স্যার। বুঝছো তুমি না বুঝো নাই? স্যার বোঝা যায়। আচ্ছা, যদি বোঝা যায় তাহলে ওগুলো বোঝা যাবেও। এখন মূল বেসিকটা যদি তুমি প্রথম লেকচারের বেসিকটা যদি ক্লিয়ার রাখতে পারো, যে সেখানে আসলে কি ঘটনা ঘটতেছে, এই চ্যাপ্টার যে আমরা পড়তেছি, আমরা আগে আসলে ঠিক করব আমরা কি পড়তেছি। আমরা অনেকে এমন ভাবে পড়ি যে আসলে কি পড়তেছি, কেন পড়তেছি, আমরা উদ্দেশ্যই বুঝি না। বইয়ের উপরে সমানে নির্যাতন চালানো, বই অতিষ্ঠ হয়ে যায়, যে মুখস্থ করতে করতে বই তোমার উপরে ক্ষিপ্ত হয়ে যায়, যে বইও আর মনে হয় পারতেছে না তোমার সাথে। এই বিষয় না, তুমি দেখবা যে চ্যাপ্টার খুলে যে এই চ্যাপ্টারের মূল থিমটা কি, আমরা এই চ্যাপ্টারে কি পড়বো, চ্যাপ্টারের ঘটনাটা কি, কি বলতে চেয়েছে তারা, আর আমি কি সেটা উদ্ধার করতে পারতেছি কিনা। তাই সেখানে তড়িৎ প্রবাহিত হবে, কোন জায়গায় তড়িৎ প্রবাহিত হলে তার চারিদিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। আবার যদি সেই চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন কোনোভাবে ঘটানো যায়, তার মানে চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন ঘটানো চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটলে ফ্যারাডের সূত্র বলেছে, ফ্যারাড বলেছে যে সেখানে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটলে সেখানে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, তার এগেনস্টে তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। এই বিষয়গুলোই কিন্তু এখানে মূল বিষয়, যে কিভাবে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, কিভাবে তড়িৎ প্রবাহটা আবিষ্ট হয়। আবিষ্ট হলে আবার সেখানে ফ্যারাডের সূত্রে পরে ওখানে আমরা দেখেছি লেন্জের সূত্র। তাহলে লেন্জের সূত্রে যে আবিষ্ট তড়িৎচালক শক্তি, আবিষ্ট তড়িৎ প্রবাহ, এই আবিষ্ট তড়িৎ প্রবাহ, আবিষ্ট তড়িৎচালক শক্তি কোন দিকে হবে, এটা ইচ্ছে মতো না, যে কোনো দিকে খুশি সে কোনো দিকে হবে না কুণ্ডলী। এটা একটা নির্দিষ্ট দিকে হয়, ঘড়িকাটার দিকে, নয় ঘড়িকাটার বিপরীত দিকে হবে। তো কেন হয়, কিভাবে হয়, সেটা আমরা দেখেছি। যে একটা কুণ্ডলীর ভিতরে যদি একটা চুম্বকের নর্থ পোল নিয়ে আসা হয়, তাহলে সেখানে তোমার ওই লেন্স বলেছে সাথে সাথে ওই বলরেখার যেহেতু পরিবর্তন ঘটতেছে কুণ্ডলীর উপরে, তাহলে পরিবর্তিত বলরেখা ওই কুণ্ডলীর উপরে একটা তড়িৎচালক শক্তি আবিষ্ট করে, তড়িৎচালক শক্তি সৃষ্টি করে। এই আবিষ্ট তড়িৎচালক শক্তি কি করে, নতুন করে আর কোনো তড়িৎচালক শক্তি আবিষ্ট হতে দিতে চায় না। দিতে না চাইলে বলরেখা আর বাড়তে দিবে না, চুম্বকটাকে বাধা দিবে। আর চুম্বকটাকে বাধা দিতে গেলে চুম্বকের নর্থ পোল যে আসতেছে, ওই কুণ্ডলীর ভিতরে একটা নর্থ পোল সৃষ্টি হইতে হবে। আবার নর্থ পোল সৃষ্টি হইতে গেলে ওই তড়িৎ প্রবাহ বা আবিষ্ট তড়িৎচালক শক্তিটা অবশ্যই ঘড়ি কাঁটার বিপরীত দিকে আসতে হবে। তাহলে লেন্জের সূত্রের মূল বিশেষত্ব কিন্তু এই ডিরেকশন। এই ডিরেকশন নিয়ে ফ্যারাডও কোনো কথা বলে নাই,
আবার ফেরাড কিন্তু তার সূত্রগুলার দ্বিতীয় সূত্রের যে গাণিতিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু ফেরাড টোটালি দিতে পারেনি, শুধু ফেরাড সূত্র দিয়ে গেছে, গাণিতিক ব্যাখ্যা ট্যাখ্যা কিন্তু নিউম্যান দিছে, সেজন্য ওই সূত্রটাকে নিউম্যানের সূত্র বলা হয়, সেগুলোও তোমরা জানো। তাহলে এই যে ঘটনাগুলো এগুলোই এই চ্যাপ্টার জুড়ে টোটাল। এর ভিতরে তোমাদের একটা নতুন একটা বিষয় আমরা একটু দেখব এখন, একটা টোটাল হিসাব আমরা দেখব যে কোনো একটা চৌম্বক ক্ষেত্রের ভিতরে যখন এরকম আমরা একটা কুণ্ডলী আনা নেওয়া করি, আমরা গতদিন দেখেছিলাম যে একটা কুণ্ডলী রেখে এই কুণ্ডলীর ভিতরে একটা দণ্ড চুম্বক আমরা আনা নেওয়া করেছিলাম, অথবা দণ্ড চুম্বকটাকে যদি স্থির রেখে কুণ্ডলীটাকে যদি আনা নেওয়া করি, একই কথা, মানে গতিশীল তাদের দুইটার ভিতরে আপেক্ষিক গতি থাকলেই হবে। অথবা আমরা দেখেছি আপেক্ষিক গতি না থাকলেও হয়, একটা কুণ্ডলীতে পরিবর্তনশীল তড়িৎ প্রবাহিত করেও আর একটা কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট করা যায়, সেটাও দেখেছি, বিভিন্ন ভাবে দেখেছি। এখানে এখানে এই যে তোমরা গতদিনও বলেছি যে লেন্জের সূত্রে যে শক্তি সংরক্ষণশীলের নীতি মেনে চলে, সেখানে তোমার একটা কুণ্ডলীর ভিতরে যদি দ্বন্দ্ব চুম্বক আমি নিতে চাই, সে যেতে চায় না, বাধা পায়। এই যে একটু বললাম যে নর্থ পোল নিতে চাইলে ওর ভিতরে একটা নর্থ পোল সৃষ্টি হলে নর্থ পোল বিকর্ষণ করবে, বাধা পাবে, এটাকে ওভারকাম করে তাকে ঢুকাতে হয়। তাহলে অবশ্যই বাহির থেকে যে ওই কুণ্ডলীর ভিতরে নিচ্ছে দণ্ড চুম্বকটাকে, সে শক্তি ক্ষয় করে, সময় অতিবাহিত হচ্ছে, শক্তি খরচ করতেছে, শক্তি ক্ষয়ের হার তার মানে ক্ষমতা, তাহলে সে এখানে ক্ষমতা ব্যবহার করতেছে, যে ব্যক্তি বার চুম্বকটাকে কুণ্ডলীর দিকে নিচ্ছে। তো এই যে ক্ষমতাটা, মানে এই যে শক্তি অপচয়ের হার, তো এখানে দেখা যাচ্ছে যে আমি শক্তি অপচয় করতেছি, শক্তি খরচ করতেছি, তাহলে আপাত দৃষ্টিতে এটা মনে হয়, কিন্তু বাস্তবে এই যে শক্তিটা আমি খরচ করতেছি, এই শক্তি আবার কুণ্ডলীর ভিতরে পাওয়া যায়। তাহলে কুণ্ডলীর ভিতরে কি শক্তি হিসাবে, এই যে কষ্ট করে শক্তি খরচ করে আমি তাকে কুণ্ডলীর কাছে নিচ্ছি, চুম্বক বলরেখার পরিবর্তন ঘটাচ্ছি, ফলে পরিবর্তিত বলরেখা ওই কুণ্ডলীতে তড়িৎ শক্তি সৃষ্টি করে দিচ্ছে। তাহলে ওই কুণ্ডলীতে যে তড়িৎ শক্তি সৃষ্টি করে দিচ্ছে, সেই তড়িৎ শক্তির আবির্ভাব ঘটতেছে, সেটা কোথা থেকে, এই যে আমি শক্তিটা খরচ করতেছি, আমার শক্তি ক্ষয়ের যে হার, সেইটাই সেই হারে ওর ভিতরে শক্তি উৎপন্ন হচ্ছে। এই লেন্সের ব্যাখ্যা তোমরা সবাই পড়েছ, এবং এটা পড়েছ এই বর্ণনামূলক ব্যাখ্যা। এইটা আমরা এখন একটু গাণিতিক ফরম্যাটে দেখব, একটু গাণিতিক ভাবে দেখব বিষয়টা। আর তোমাদের ওই যে বইয়ের বলেছিলাম যে এখানে এই চ্যাপ্টারটা মানে যে বিষয়গুলো যে পড়তে, যে আখতারুল ইসলামের বইয়ের ওখানে তোমার 367 পৃষ্ঠায় ওখানে যে একটা থিওরিও আছে যে সুষম চৌম্বক ক্ষেত্রের অবিলম্ব দিকে একটি গতিশীল দণ্ডাকার পরিবাহীর জন্য আবিষ্ট তড়িৎচালক শক্তির মান, এইটা হয়তো অনেকেই বুঝো নাই। তাহলে এই বিষয়টা যে একটা চৌম্বক ক্ষেত্রের ভিতরে একটা পরিবাহী দণ্ড, গতিশীল একটা দণ্ড বা একটা আরেকটা কুণ্ডলী প্রবেশ করলে ওই কুণ্ডলীতে যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, সেই আবিষ্ট তড়িৎচালক শক্তির মানের রাশিমালাটা কি হবে। তাহলে এই বিষয়টা মূলত আমরা একটু ডিটেলসে এখানে একটু দেখবো, তোমরা একটু দেখো ঘটনাটা কি, ভালো করে খেয়াল করো যে বেসিক জায়গা থেকে তুমি যদি নক করতে পারো তাহলে তুমি দেখবে জায়গা ক্লিয়ার হয়ে গেল। তুমি যদি বেসিক জায়গায় আসতে না পারো তখন তোমার জন্য কিন্তু এগুলো অত্যন্ত বোঝা হিসেবে কাজ করবে, অত্যন্ত বোঝা হিসেবে। তাই তুমি একটু চিন্তা করো যে কি করতে যাচ্ছ, কেন করতেছো, একটু চিন্তা করলে আস্তে আস্তে বের হবে। চিন্তার জন্য তোমার যেটুকু সময় লস হবে, তুমি এটাকে সময় লস মনে করো না, যে চিন্তা করে যদি তুমি বুঝে জিনিসটা আনতে পারো তোমার একবারই শেষ।
আর চিন্তা না করে তুমি বারবার পড়বা, বারবার সময় লস হবে, ফাইনালি আউটপুট 0। তুমি এখানে একটা চৌম্বক ক্ষেত্র দিয়ে দাও, বাহির থেকে একটা চৌম্বক ক্ষেত্র তুমি এর ভিতরে দিয়ে দিলে, এবং এই যে চৌম্বক ক্ষেত্রটা দিছো এই বক্সের ভিতরে, মনে করো বাহির থেকে একটা চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে, সেটা তুমি এখানে ধরো। এর মানে কি? নিঃসন্দেহে বোঝা যায় যে চৌম্বক ক্ষেত্রটা এই তলে ভিতরের দিকে। এরকম একটা চৌম্বক ক্ষেত্র আমি এখানে ইম্পোজ করলাম। ক্রস চিহ্ন দেওয়া মানে হলো চৌম্বক ক্ষেত্রটা তলের ভিতরের দিকে। এখন আমি একটা কুণ্ডলী, একটা ফাঁকা কুণ্ডলী, এই একটা কুণ্ডলী, এই কুণ্ডলীটা তোমার তার এইটা হলো মনে করো প্রস্থ, এটা হলো এল। এই কুণ্ডলীটাকে, এটা হলো তার প্রস্থ, এটা এল। এটাকে আমি বাহিরের দিকে বের করে নিতে চাচ্ছি। দেখো খেয়াল করো ভালো করে, কুণ্ডলীটাকে প্রথমত বাহিরে নিতে চাচ্ছি না, এরকম চৌম্বক ক্ষেত্রের ভিতরে আমি কুণ্ডলীর একটা অংশ ঢুকিয়ে দিলাম, এবং এই যে অংশটুক, এই অংশটুক হইল মনে করো এক্স। এই এক্স অংশ চৌম্বক ক্ষেত্রের ভিতরে আছে, চৌম্বক ক্ষেত্রটা ভিতরের দিকে, বলরেখাগুলো ভিতরের দিকে, এভাবে যে এই বোর্ডের ভিতরে ঢুকতেছে এরকম লাইন। এখন এখানে যদি স্থির রাখি, তাহলে এই কুণ্ডলীর মধ্যে দিয়ে, কুণ্ডলীর নাম মনে করো এ বি সি ডি, কুণ্ডলীর মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, কুণ্ডলী ফিক্স। কুণ্ডলীর উপরে বলরেখা পড়ছে, কিন্তু বলরেখার সংখ্যার পরিবর্তন হচ্ছে না, তার মানে কুণ্ডলীর ভিতরে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। পিছনের চ্যাপ্টারে আমরা বলেছি, যদি বলরেখার পরিবর্তন না হয় ততক্ষণ পর্যন্ত কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তড়িৎ প্রবাহিত হবে মানে তড়িৎ প্রবাহ, তড়িৎ আবিষ্ট হবে কখন? যখন বলরেখার পরিবর্তন হবে। ফ্যারাডের সূত্র তাই বলে। তাহলে এটাকে যদি আমি আস্তে আস্তে বের করে নিয়ে আসি, তাহলে এখানে মনে করো বলরেখার সংখ্যা হচ্ছে 50। যখনই বের করে নিয়ে আসব, তখন এই যে অংশটা বাইরের দিকে বের হয়ে যাচ্ছে, তার মানে বলরেখার সংখ্যা কমতেছে। বলরেখার সংখ্যা কমা মানে কি? এই যে বলরেখার সংখ্যা 50 থেকে আস্তে আস্তে কমতেছে, সাথে সাথে তার উপরে তড়িৎচালক শক্তি আবিষ্ট হওয়া শুরু হয়ে গেছে। মানে 50-এর জন্য যে যখনই গতিশীল, মানে গতিশীল অবস্থায় পাচ্ছে 50, ওই 50-এর ইকুইভ্যালেন্ট তড়িৎচালক শক্তি এর উপরে আবিষ্ট হয়ে গেছে। এখন আমি বের করে নিচ্ছি, 50 থেকে বলরেখা আস্তে 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 কমতেছে। তাহলে এই যে 50 থেকে বলরেখা কমতেছে কমতেছে কমতেছে, তাহলে ওই যে আবিষ্ট তড়িৎচালক শক্তি যেটা হচ্ছে, সেখান থেকে আবিষ্ট তড়িৎচালক শক্তির মানও আস্তে 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 কমতেছে, আস্তে আস্তে কমতেছে। তাহলে এই যে আবিষ্ট, কারণ বলরেখার সংখ্যা কমতেছে, আবিষ্ট তড়িৎচালক শক্তির মানও কমতেছে। তার মানে আবিষ্ট তড়িৎচালক শক্তি মানেই হলো সেখানে আবিষ্ট তড়িৎ প্রবাহ। তাহলে এর ভিতরে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং আবিষ্ট তড়িৎ প্রবাহের মানও আস্তে আস্তে কমতেছে। কিন্তু আমরা লেন্জের সূত্র থেকে কি শিখেছি? লেন্জের সূত্র থেকে শিখেছি এরকম কোন একটা এরকম কুণ্ডলীকে তুমি যদি বের করে নাও, তাহলে তুমি সেখানে যদি তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় বা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়, তাহলে সেই আবিষ্ট তড়িৎ প্রবাহ বা আবিষ্ট তড়িৎচালক শক্তি সে কি করবে? যে কারণে সৃষ্টি হয়েছে সে কারণকে বাধা দিবে, সে কারণকে বাধা দিবে। তাহলে এখানে তো তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়েছে, বের করার সাথে সাথে আবিষ্ট হয়ে গেছে। এরপর তুমি যতই বের করতে চাবা,
ওই আবিষ্ট তড়িৎচালক শক্তিটা কেন সৃষ্টি হয়েছিল? ওই বের করার জন্য। সে বের করতে বাধা দিবে, তার মানে কুণ্ডলীটাকে বাহিরে তোমাকে টেনে নিতে কষ্ট হবে, মনে হবে ভিতর থেকে কেউ টেনে ধরছে। তাহলে এই কুণ্ডলী এই দিকে একটা বল অনুভব করবে, সে এই দিকে সে একটা বল অনুভব করবে এই কুণ্ডলীটা, এবং এই যে বল অনুভব করবে এটা মনে করি এফ বল অনুভব করবে সে এই দিকে। তাহলে এই এফ বল অনুভব করবে, এই কারণে তোমার মনে হবে যে তাকে কেউ টেনে ধরছে। তাহলে এই দিকে যদি এফ বল অনুভূত হয়, মানে যে বলটা এই বাহুটা অনুভব করে, সেই বল যদি এদিকে হয়, তাহলে এর ভিতর থেকে এ বি সি ডি এই কুণ্ডলীর মধ্য দিয়ে যে কারেন্ট যাবে, মানে কোন কারেন্ট, এটা কিন্তু তুমি বাহির থেকে দাও নাই, কিছু করো না, এখানে কোনো কারেন্টই কোনো কিছু থেকে দাও নাই, তুমি যার চৌম্বক ক্ষেত্র দিছো, অটো কারেন্ট সৃষ্টি হচ্ছে। তাহলে ওই যে বের করে নিচ্ছ, ফলে অটোমেটিক তার উপরে কারেন্ট সৃষ্টি হচ্ছে ওই চৌম্বক বলরেখার পরিবর্তনের কারণে। তাহলে ওই আবিষ্ট কারেন্টটার ফ্লোটা অভিমুখটা কোন দিকে হবে, সেটা কিন্তু ইজিলি তুমি বলতে পারো, সেটা এ বি সি ডি এ এই পথে হবে, না এ ডি সি ডি এ এই দিক থেকে ঘুরবে, অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে ঘুরে আসবে, না বিপরীত দিকে ঘুরবে, সেটা কিন্তু বের করা যায়। কিভাবে বের করা যায়? তুমি একটু চিন্তা করলেই বুঝতে পারবা যে তড়িৎ প্রবাহটা কোন দিকে হবে। কারণ বল তো এই দিকে, এটা আমি শিওর হয়ে গেলাম, এই দিকে বল, যেহেতু বাধা কাজ করবে, মানে বের হতে দিবে না, তাহলে এইদিকে বলটা কাজ করতেছে। তো তোমরা পিছনের চ্যাপ্টারেও পড়েছো যে যখন তড়িৎ প্রবাহিত হয়, আর চৌম্বক ক্ষেত্র যদি আমরা পড়িয়েছিলাম, যদি মনে করে এদিকে চৌম্বক ক্ষেত্র বলরেখা আছে, আর একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে এদিকে উভয় দিকে, আমরা কি বলেছিলাম যে কারেন্টের দিকে তুমি হাত রাখবা, হাতের এই আঙ্গুলগুলো রাখবা, এখান থেকে রেখে তোমার চৌম্বক ক্ষেত্রের দিকে তুমি যাবা, কারণ এই হলো দৈর্ঘ্য বরাবর তোমার কারেন্ট যাচ্ছে। কারণ আমরা পিছনের চ্যাপ্টারে পড়েও এসেছি এফ এম ইকুয়ালস টু আই এল ক্রস বি। তাহলে তোমার এফ এম এর অভিমুখটা হবে সবসময় এই যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেই কারেন্টের অভিমুখে আঙ্গুলগুলো রেখে সেখান থেকে যদি চৌম্বক ক্ষেত্রের দিকে আসি, বিদ্যুৎ আঙ্গুল যেদিকে থাকবে সেদিক হবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। তাহলে এখানে তুমি দেখো এইদিকে এফ পাওয়ার জন্য, আর ওই ভিতরের দিকে হইল চুম্বক বল, তাহলে কারেন্টের অভিমুখ কোন দিকে হতে হয়? তাহলে এদিকে এফ যদি আসতে হয় আর ভিতরের দিকে চুম্বক বল, এখন কারেন্টের অভিমুখ যদি নিচের দিকে হয়, এ থেকে ডি এর দিকে হয়, তাহলে খেয়াল করে দেখো যে কারেন্টের অভিমুখ নিচে আর চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে, তাহলে হাতটাকে এইভাবে রেখে হাতের তালুটাকে এই যে কারেন্টের অভিমুখ এই আঙ্গুলগুলা, এরপরে চৌম্বক ক্ষেত্রের দিকে আসলাম, তাহলে বিদ্যাঙ্গুলটা এই দিকে হয়, তাহলে কারেন্টের অভিমুখ এই দিকে সম্ভব না। তাই কারেন্টের অভিমুখ যদি এই দিকে সম্ভব না হয়, উপরের দিক চিন্তা করে দেখি, তাহলে যদি এই তারের মধ্যে দিয়ে উপরের দিক কারেন্ট যায়, আর চৌম্বক ক্ষেত্রটা এই যেহেতু ক্রস ভিতরের দিকে, তাহলে কারেন্ট উপরে, বিদ্যাঙ্গুল এই দিকে, এই যে এই দিকে, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে কারেন্ট কোন দিকে যাবে। তাই যখনই তুমি এটাকে বের করে নিবা, তখন দেখা যাচ্ছে এভাবে ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহিত হবে। এই তড়িৎ আসলো কোথা থেকে? কোনো সোর্স নাই, কিছু নাই, এটা সৃষ্টি হয়েছে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের কারণে, আবিষ্ট তড়িৎ প্রবাহ এটা, এবং এটা ঘড়ির কাঁটার দিকে এভাবে প্রবাহিত হবে। কিন্তু তুমি যদি কুণ্ডলীটাকে ভিতরে আনতা, তাহলে কি হইতো? ভিতরে আনলেও তোমার সেখানেও বাধা পাইতো, তখন আর ভিতরে ঢুকতে দিত না, তখনও তড়িৎ প্রবাহিত হইতো, আবিষ্ট তড়িৎ প্রবাহ পাওয়া যেত, তখন সেটা হইতো এর উল্টা দিকে। আবার এখন তুমি দেখো এই যে তড়িৎ প্রবাহিত, এই যে বাধা পাচ্ছে, বের হয়ে যেতে বাধা পাচ্ছে, তার মানে এখানে কেউ টেনে ধরতেছে। টেনে যে ধরতেছে, তুমি জানো টেনে ধরে তোমার কি এখানে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করা আছে, আর
যে চৌম্বক ক্ষেত্র এই তারটাকে এখানে কেউ একজন টেনে ধরতেছে এদিকে। এখানে যে চৌম্বক ক্ষেত্র আছে সেই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোথায়? ভিতরের দিকে। সেই চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা ভিতরের দিকে। ভিতরের দিকে তার মানে ভিতরের দিকে যদি কোনো চৌম্বক ক্ষেত্র অভিমুখ থাকে সেটাকে আমরা বলি সাউথ পোল, ভিতরে ঢুকছে। আর যেখান থেকে বের হয় সেটাকে বলি নর্থ পোল। তাহলে ঢুকছে, এখানে হলো এই যে চৌম্বক ক্ষেত্রটা আমরা দিচ্ছি তার সাউথ পোল এখানে। তাহলে কুণ্ডলীটাকে যদি টেনে ধরতে হয় তাহলে ওই কুণ্ডলী যে আবিষ্ট তড়িৎ প্রবাহ, যে তড়িৎ প্রবাহ যাচ্ছে সেই তড়িৎ প্রবাহের কারণে তার চারপাশে আবার একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, ওই যে পিছনের চ্যাপ্টার ওয়েরস্টেটের সে নিয়ম অনুযায়ী। তাহলে এই বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাওয়ার কারণে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেই চৌম্বক ক্ষেত্রের নর্থ পোল সাউথ পোল কোথায় দেখো। তাহলে তড়িৎ প্রবাহ যাচ্ছে উপরের দিকে। আমরা আগেই ঠিক করে ফেলছি যে তড়িৎ প্রবাহ কিভাবে যাবে, উপরের দিকে। উপরের দিকে যাচ্ছে, তাহলে এভাবে তড়িৎ প্রবাহ যেদিকে যাচ্ছে সেদিকে বৃদ্ধাঙ্গুল ধরে হাতের আঙ্গুলগুলো যদি ঘুরাই তাহলে আমি কি পাবো? চৌম্বক ক্ষেত্রের অভিমুখ তার চারপাশে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রে। তাহলে এই যাচ্ছে, এখান থেকে যদি ঘুরাও তাহলে আঙ্গুলগুলো এই ঢুকতেছে ভিতরে। তাহলে এখানে ওর কারণে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে এই ঢুকছে। তাহলে এখানে হইলো ঢোকা মানে হইলো এখানে কি পোল? ঢোকা মানে হইলো সাউথ পোল। আর এখান থেকে বের হচ্ছে এপাশ থেকে, তাহলে এপাশে কি নর্থ পোল? পোল। নর্থ পোল। তাহলে দেখো যে আবিষ্ট কারেন্টের কারণে এখানের যে চৌম্বক ক্ষেত্র সেই চৌম্বক ক্ষেত্রের নর্থ পোল এখানে, আর তুমি যেটা দিছো তার সাউথ পোল এখানে। তাই সাউথ পোল আর নর্থ পোল কি করবে? পরস্পরকে আকর্ষণ করে, আকর্ষণ করে। এটা বের হয়ে গেল। এটা যখন তুমি বের হয়ে যাবা তখন ওরা পরস্পরকে আকর্ষণ করার কারণে এটা বের হইতে চায় না, ধরে রাখতে চায়। তার মানে কি? এটা তুমি যেভাবে চিন্তা করো তাহলে মূল থিম গুলো কিন্তু এরকম যে এখানে তোমার এই নর্থ পোল সাউথ পোল আকর্ষণ করতেছে। তাই আমরা পিছনে যখন কুণ্ডলী আর চুম্বক মেরুদি হিসাব করছি তাই বলছি, যখন একটা তুমি দণ্ড চুম্বক আনো তখন এর নর্থ পোল ওখানে একটা নর্থ পোল সৃষ্টি হয়, এই নর্থ পোল বিকর্ষণ করে ঢুকতে দেয় না। আবার যখন বের করে নিবা তখন এর নর্থ পোল ওখানে একটা সাউথ পোল সৃষ্টি হয়। কারণ তড়িৎচালক শক্তিটা এমন ভাবে ঘুরে যায় যেন ওখানে সাউথ পোল হতে বাধ্য কুণ্ডলীর মধ্যে। এই সাউথ পোল এই নর্থ পোলকে আকর্ষণ করে, তাহলে আর বের হইতে দেয় না। তাহলে এখানেও বের করতে চাচ্ছি, বের হতে দিচ্ছে না। তার মানে এখানে নর্থ পোল সাউথ পোল আকর্ষণ করতেছে। অর্থাৎ সোজা বাংলায় বুঝি যে এদিকে সে একটা বল অনুভব করতেছে, এদিকে কেউ টেনে ধরতেছে। তাহলে এদিকে যে টেনে ধরতেছে এই যে একটা বল দিয়ে, সেই বলটা কি বল? অবশ্যই একটা চৌম্বক বল। তাহলে এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। এখানে চৌম্বক ক্ষেত্র ফিক্সড করা হয়েছে, বাহির থেকে দেওয়া হয়েছে বি। তাহলে এই বি যদি চৌম্বক ক্ষেত্র হয়, এই তারের দৈর্ঘ্য আমরা ধরেছি এটা কত? এল। তাহলে এই তারের দৈর্ঘ্য আছে এল। তাহলে এই তার এরকম যখনই আবিষ্ট তড়িৎ প্রবাহ যাচ্ছে তখনই এই যখন বের করে নিচ্ছি তখন তো তড়িৎ প্রবাহ আবিষ্ট হচ্ছে, সাথে সাথে এই তার একটা বল অনুভব করতেছে। যে বলটা অনুভব করতেছে সেই বল এফ ইকুয়ালস টু চুম্বক বল আমরা জানি বি আই এফ। সাইন থিটা হতে পারে, সাইন থিটা হইলো কোনো সমস্যা নাই। এই যে তোমার যাচ্ছে দিকে আর চৌম্বক ক্ষেত্রের দিকে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান 0। তাহলে এই তার যে বল অনুভব করতেছে সেই বল হলো এটা, এবং সেই বলটা এই দিকে, এই দিকে। এই যে খুঁজে দেখো, এই যে তড়িৎ প্রবাহ যাচ্ছে চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, এই এই তাহলে বলটা এতটুক পরিমাণ বল এই বাহিরের দিকে এই দিকে অনুভব করতেছে, যার কারণে তাকে ওইদিকে আমাদের টেনে নিতে কষ্ট হচ্ছে। তাই বল দিয়ে হিসাব করলে এরকম, পোল দিয়ে হিসাব করলে ওরকম মিলে যাবে সবকিছু। এখন এখন এই যে বল অনুভব করতেছে এফ এম ইকুয়ালস টু বি আই এল, এই যে বল, তাহলে এখানে এখানে তুমি আবার দেখো এটাকে তুমি বের করে নিচ্ছ। তাহলে এদিকে যখন বের করে নিতেছো তখন এর উপরে কি হচ্ছে? এর উপরে একটা
তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। তাই তুমি কি এখানে একটা এই কুণ্ডলীকে ঢুকাচ্ছ বা বের করে নিচ্ছ? হয়তো তোমার বই ওখানে বলছে যে একটা সরু পরিবাহী দণ্ডকে যদি আমরা ভিতরে ঢুকাই বা বের করি, আমি এখানে ধরেছি একটা আয়তাকার কুণ্ডলীকে ভিতরে ঢুকাচ্ছি বা বের করে নিচ্ছি। তাহলে এই বের করে নেওয়ার সাথে সাথে এর উপরে তড়িৎচালক শক্তি আবিষ্ট হচ্ছে, তড়িৎ প্রবাহ আবিষ্ট হচ্ছে। তাহলে ওই যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হচ্ছে, সেই আবিষ্ট তড়িৎচালক শক্তিটা কি হবে? তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তি আমরা কি লিখতে পারি? ই ইকুয়ালস টু, আমরা সূত্র পড়েছি ফ্যারাডের দ্বিতীয় সূত্র, মাইনাস ডি বাই ডিটি। তার মানে তুমি এটা যদি ডিটি সময় ধরে তুমি এক্স পরিমাণ দূরত্ব টেনে বের করতে তোমার যদি ডিটি সময় লাগে, এই এক্স পরিমাণ দূরত্ব বের করতে যদি ডিটি সময় লাগে, তাহলে এই ডিটি সময়ে তোমার যে ফ্লাক্সের পরিবর্তন হয়, সেই ফ্লাক্সের পরিবর্তনের হার, এইটাই হলো এর ভিতরে আবিষ্ট তড়িৎচালক শক্তি। আমরা ফ্যারাডের সূত্র পড়েছি। আবার আমরা জানি ফাই ইকুয়ালস টু এবি কস থিটা, পিছনে পড়েছি এবি কস থিটা মানে কি? একটু ভালো করে চিন্তা করে দেখো, যে কোনো একটা জায়গায় চৌম্বক ক্ষেত্র কিছু, সেই চৌম্বক ক্ষেত্র আর একটা কুণ্ডলী, সেই কুণ্ডলীর যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল গুণফল এবং কস থিটা, থিটাটা ছিল এই কুণ্ডলীর যে ক্ষেত্রফলের অভিমুখ আর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, তার মধ্যবর্তী কোণ। তাহলে এখানে তুমি দেখো, এখানে আমরা যে এ বি সি ডি কুণ্ডলীটা বিবেচনা করতেছি, এই কুণ্ডলীর তোমার তো একটা ক্ষেত্রফল আছে, এর ক্ষেত্রফল হইল তুমি দৈর্ঘ্য ইনটু প্রস্থ হিসাব করতে পারো। আবার এখানে যেহেতু ক্ষেত্রফলের অভিমুখের কথা আসছে, তাহলে অভিমুখ আমরা চিন্তা করতে পারি, তাহলে এটা যদি তার ক্ষেত্র হয়, তাহলে অভিমুখটা হবে হয় এখান থেকে উপরের দিকে অথবা এখান থেকে ভিতরের দিকে। তাহলে কারেন্ট ঘুরতেছে কোন দিকে? ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তাহলে এই এ বি সি ডি এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বিবেচনা করব এই তল বরাবর ভিতরের দিকে। তল বরাবর যদি ভিতরের দিকে হয় ক্ষেত্র, আর এখানে চৌম্বক ক্ষেত্রটাও কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। যেহেতু চৌম্বক ক্ষেত্রটাও তল বরাবর ভিতরের দিকে, আর এই ক্ষেত্রের অভিমুখটা সেটাও হইল তল বরাবর ভিতরের দিকে, তাহলে ক্ষেত্রের অভিমুখ আর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ তার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়ে যাবে? তখন 0 ডিগ্রি, কারণ দুইটা একই দিকে। তাহলে cos 0 সমান সমান 1। তার মানে এইটা হইলো তোমার এর ভিতরে যে বলরেখা ঢুকে এই ক্ষেত্রের মধ্যে, সেই বলরেখার সংখ্যা। তাই তোমার এতখানি এক্স, তাহলে তুমি এক্স পরিমাণ বের করে নিলা, তাহলে এখানে তোমার ক্ষেত্রফল কি এ বি সি ডি এই পুরো অংশের ক্ষেত্রফল কাউন্ট হবে না? তোমার এই এইটা যদি মনে করো এইচ আর এটা যদি হয় জে, তাহলে এ এইচ জে ডি এই ক্ষেত্রফলটা কাউন্ট হবে অবশ্যই, কিন্তু দ্বিতীয় এ অংশটা এইচ জে ডি এই ক্ষেত্রফলটা কাউন্ট হবে, এই ক্ষেত্রফলটা কাউন্ট হবে। কারণ হলো তোমার এতটুক পরিমাণ তোমার এই চৌম্বক ক্ষেত্রের ভিতরে, যেহেতু এতটুক পরিমাণ চৌম্বক ক্ষেত্রের ভিতরে, এতটুক পরিমাণ এ এইচ জে ডি এই অংশটুক যেহেতু চৌম্বক ক্ষেত্রের ভিতরে, এ এইচ জে ডি এই অংশটা যেহেতু চৌম্বক ক্ষেত্রের ভিতরে, তাহলে আমি যখন বের করে নিচ্ছি এতটুক পরিমাণ ক্ষেত্রফল বের হচ্ছে, তার মানে এতটুক পরিমাণ ক্ষেত্রফলের বলরেখা পরিবর্তন হচ্ছে, তার মানে ক্ষেত্রফল এতটুকু। তাহলে এতটুকু ক্ষেত্রফল যদি বিবেচনা করি, তাহলে এতটুকু ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এর পরিবর্তে কি লিখতে পারবো? এর পরিবর্তে হবে হলো এল ইন্টু এক্স ইন্টু বি, তাহলে সমান সমান বি এল এক্স, এই হলো তোমার ফাই। যখন এইটাকে আমরা এক্স পরিমাণ সরিয়ে নিই, আর এই এক্স পরিমাণ সরাতে যদি আমার ডিটি সময় লাগে, তাহলে সেই ক্ষেত্রে ফাই এর পরিবর্তন, মানে ফাই হলো তার ভিতরে এতখানি, তাহলে ডিটি সময়ে এই যে এই ফাই এর পরিবর্তনের হার কত? তাহলে ফাই এর পরিবর্তনের হার কত?
তাহলে ফাই এর পরিবর্তনের হার এই যে ই ইকুয়াল টু মাইনাস এই যে ডি ডিটি অফ ফাই, ফাই মানেই হলো বি এল এক্স। তাহলে এখন দেখো বি এল, এই যে বিএল, এই বিএলটাকে যদি আমি পিছনে নিয়ে আসি, কারণ হইলো বিএল হইলো তোমার কনস্ট্যান্ট, খেয়াল করে দেখো। কারণ হইলো তোমার এই যে দেখো এল, এল তো তার প্রস্থ, তাই তুমি যতই ভিতরে নাও বাহিরে আনো এল, ওই কুণ্ডলীর প্রস্থের তো কোনো পরিবর্তন নেই। আর বি, বি মানে যে চৌম্বক ক্ষেত্রটা এখানে ইম্পোজ করে দেওয়া হয়েছে, ওরও তো কোনো পরিবর্তন নেই, ও তো ফিক্স। তাহলে বিএল কনস্ট্যান্ট। এখন তুমি ওই যে বের করে নিচ্ছ এক্স আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে, তাহলে এক্স এর পরিবর্তন, তাহলে এক্স এর পরিবর্তন সময়ের সাপেক্ষে, এটাকে আবার বেগ বলা যায় না? তাহলে সময়ের সাপেক্ষে যে এক্স এর পরিবর্তন, সেটাকে যদি আমরা বলি বেগ ভি, তাহলে আমরা এই যে ই ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, এই যে মাইনাস বি এল ভি, অথবা এই যে মাইনাস, এইখানে আরো একটা জিনিস কিন্তু হিসাব করা যায়, বি এল মাইনাস ডিএক্স বাই ডিটি। এই যে ডিএক্স বাই ডিটি, এই মাইনাস ডিএক্স বাই ডিটি, এই টোটালটাকেও বি বলা যায়। অনেক জায়গায় মাইনাসটা দেয় না, কারণ এটা তুমি দেখো এই বল যেদিকে কাজ করতেছে বেগটা হলো তার বিপরীত দিকে। তাহলে একটা যদি আমরা ধনাত্মক দিক বিবেচনা করি আর একটা ঋণাত্মক দিক বিবেচনা করি, তাহলে বেগটা হবে মাইনাস ভি। তাহলে এই মাইনাস ভি মাইনাস ডিএক্স বাই ডিটি, এটার পরিবর্তে বি বলা যায়। এখানে মাইনাস দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, তাহলে ইকুয়ালস টু এই যে বি এল ভি, এভাবে লিখলেও কোনো আপত্তি নেই। তাহলে এইটা কি, এইটাই হলো এই কুণ্ডলীটাকে যে আমি বের করে নিচ্ছি, এই কুণ্ডলীর ভিতরে আবিষ্ট তড়িৎচালক শক্তি। তাহলে এটা আমি একটা কুণ্ডলীর জন্য চিন্তা করছি, বইয়ে তারা বলছে একটা পরিবাহী সরু দণ্ড, এরকম যদি চৌম্বক ক্ষেত্রের ভিতরে ঢুকানো হয় বা বের করে নেওয়া হয়, তখন ওই দণ্ডের উপরে যে পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, সেই আবিষ্ট তড়িৎচালক শক্তিটা বইয়ে দেখিয়েছি। আমি এখানে কুণ্ডলীর উপরে আবিষ্ট তড়িৎচালক শক্তি, একই কথা। তাহলে এখানে এখন তোমাকে মাথায় রাখতে হবে বি কি, এল কি, ভি কি। বি হলো যে চৌম্বক ক্ষেত্রটা বাইরে থেকে দেওয়া হয়, এল হইলো তুমি যে কুণ্ডলীটা বের করছো যতখানি দৈর্ঘ্য তা না, ওই কুণ্ডলীর প্রস্থ যেটা, আর ভি হইলো তুমি যেটাকে কত বেগে বের করতেছো সেই বেগ। তাহলে এখানে কুণ্ডলীর আবিষ্ট তড়িৎচালক শক্তি পেয়েছো। তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তি পেয়ে থাকলে আমরা এখন ওই আবিষ্ট তড়িৎচালক শক্তির এগেইনস্টে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। তাহলে তার ভিতরে তড়িৎ প্রবাহ কত? তাহলে যদি এই কুণ্ডলীর রোধ থাকে, অবশ্যই তার রোধ আছে, রোধ যদি ভিতর আর হয়, তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহ আই ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই আর। তাহলে ই ইকুয়ালস টু আমরা পেয়েছি বি এল ভি ডিভাইডেড বাই আর, এই হলো আবিষ্ট তড়িৎ প্রবাহ। দেখো মানে এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, কোশ্চেন ঘুরে যাবে, এইসব জিনিস থেকে কিন্তু কোশ্চেন হয়ে যাবে। তাহলে এগুলোই ঘুরানো পেঁচানো বিষয়, সুতরাং এগুলো একটু মাথায় তোমাকে নক করতে হবে, মাথা থেকে একটু চিন্তা করো, তাহলে দেখবা সবই হিসাবগুলো ক্লিয়ার হয়ে যায়। এখন খেয়াল করো, আবিষ্ট তড়িৎ প্রবাহ পেয়েছো, আবিষ্ট তড়িৎচালক শক্তি পেয়েছো, সবই পেয়েছো। তুমি যদি এখন এখানে ক্ষমতা বের করো, দেখো তাই এই যে আমরা একটু আগেই বের করেছিলাম যে এই এফএম, এই তারটা যে এফএম বল অনুভব করে, সেই এফএম এর মানটা কি ছিল, বি আই এল, যে বল অনুভব করে বিআইএল। এখন তোমরা বলতে পারো যে স্যার এখান থেকে তো সি ডি পথে কারেন্ট যায়, তো সিডি তার কি বল অনুভব করে না? এই অংশটা অবশ্যই করে। কোন দিকে করে, কত করে দেখো, এই কারেন্ট যাচ্ছে সি থেকে ডি এর দিকে, আর চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, তাহলে বিদ্যাঙ্গুল নিচের দিকে, ও নিচের দিকে একটা বল অনুভব করে, এফ1 মনে করে। আবার এই তারের মধ্যে দিয়ে যাচ্ছে, এবি তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এই কারেন্টের অভিমুখ এই দিক, আর চৌম্বক ক্ষেত্র কি ভিতরের দিকে, তাহলে এই উপরের দিকে, তাহলে উপরের দিকে সে F2 বল অনুভব করে। তাহলে এই দৈর্ঘ্য যতটুক, এই দৈর্ঘ্য ততটুক, এখানে একই পরিমাণ চৌম্বক ক্ষেত্র এবং একই কারেন্ট, তাহলে ও যে বল অনুভব করবে ওই অংশটাও একই বল অনুভব করে, ও নিচের দিকে ও উপরের দিকে, এই দুইটা বল ভ্যানিশ হয়ে যায়। এই দুইটা বল পরস্পরকে নিষ্ক্রিয় করে ফেলে,
তাহলে এই বল দুইটার কোনো অস্তিত্ব থাকে না, শুধু এই বলটার অস্তিত্ব থাকে, এদিকে তাকে টেনে ধরে এই কুণ্ডলীটাকে। তাহলে এই যে চুম্বক বল এদিকে টেনে ধরে কি, এই বিআইএল এই বলটা দিয়ে, এই আই কি, আই এই পরিবাহের মধ্যে দিয়ে যে কারেন্ট গেছিল সেই কারেন্ট। তাই সেই যে কারেন্ট, সেটা কি কারেন্ট, আবিষ্ট কারেন্ট, সেই কারেন্টের মান এই বের করছে। এইটা যদি এখানে বসাই তাহলে ও যে তারটা চুম্বক বল অনুভব করে সেই বলটা কি আসবে, এফ এম ইকুয়ালস টু বি আই, আই এর পরিবর্তে বি এল ভি ডিভাইডেড বাই আর, আর এখানে হলো এল। তাহলে এখানে যদি আমরা হিসাব করি তাহলে কি আসবে, বি স্কোয়ার এল স্কোয়ার ভি ডিভাইডেড বাই আর, এই হলো এফ এম এর মান। মাথায় রেখো যে কোথায় কোথায় কখন কিভাবে আসতে পারে। যে তাহলে এইটার মানে কুণ্ডলীর যে তার ভিতরের দিকে এই গতির বিরুদ্ধে, মানে ভিতরে ঢুকাইলে বাহিরের দিকে বলটা অনুভব করবে এইটা, আর যখন বাইরে টেনে নেবা তখন তার উল্টো দিকে, অর্থাৎ যেদিকে তুমি গতিশীল করতে চাও, কুণ্ডলী করতে চাও, পরিবাহী দণ্ড করতে চাও, যেদিকেই তুমি গতিশীল করতে চাও তার বিপরীত দিকে সে একটা বল অনুভব করে, মানে তার বিরুদ্ধে একটা বল অনুভব করে, সেই বলের মান হলো এটা। তাহলে এটা হলো বি, মানে যে চৌম্বক ক্ষেত্রটা দিয়ে দেওয়া হয়, আর মানে যে পরিবাহী দণ্ডটাকে তুমি ঢুকাচ্ছ তার রোধ, তার মানে এল মানে হলো তোমার ওই পরিবাহী দণ্ডের যে প্রস্থ, আর ভি হলো যে বেগে তুমি ঢুকাচ্ছ। এখন হইলো আসো আবার আরেকটা পয়েন্টে, সেটা হলো যে তোমার এখানে এই যে পরিবাহী তারটাকে বা কুণ্ডলীটাকে তুমি বের করতেছো, তাই তোমার বের করতে কষ্ট হচ্ছে, কার কারণে, একমাত্র এফএম এর কারণে। এইদিকে বল অনুভব করতেছে, লেন্সের সূত্র বারবার বলতেছে, তাহলে এই এফএম এইটা, তাই এই বলের কারণে এই বল তাকে এদিকে টেনে ধরতেছে। তাই তুমি যদি তাকে বের করতে চাও, তুমি এজেন্ট, বাহিরের সোর্স, তাই তুমি তার উপরে কাজ করতেছো, তুমি বল প্রয়োগ করবা এবং তোমার সময় লাগবে, তুমি সময় জুড়ে বল প্রয়োগ করতেছো। তুমি ন্যূনতম কত বল প্রয়োগ করবা, ন্যূনতম এতটুক বল প্রয়োগ করতেই হবে, এর থেকে কম করলে হবে না, এতটুক করতেই হবে। তাহলে এতটুক বল যদি প্রয়োগ করো এবং এই বল প্রয়োগ করে তুমি যদি তাকে বের করতে চাও, এই জন্যই তোমার কষ্ট হয়, শক্তি খরচ করতে হয়। তাই শক্তি খরচ করতে, যেহেতু তাকে টেনে ধরছে একজনে, তার বিরুদ্ধে আমি নিতে চাচ্ছি, সুতরাং সেটাকে ওভারকাম করে বের করতেছি। তাহলে ওভারকাম করে বের করতে গেলে ন্যূনতম এতটুক শক্তি তোমাকে ক্ষয় করতেই হবে। তাহলে তোমার শক্তি ক্ষয়ের হার, তোমার ক্ষমতা, মানে এটাকে বের করার জন্য বাহিরের উৎসের ক্ষমতা, মানে প্রতি সেকেন্ডে কতটুক শক্তি বাহিরের উৎসের খরচ হয় বের করার জন্য। তাহলে ক্ষমতা আমরা কি জানি, P ইকুয়ালস টু এফ ভি, ওই যে কাজ ক্ষমতা শক্তিটা আমরা পড়েছি। তাহলে এই যে বল প্রয়োগ করে বাহিরের সোর্স, সেই বলটা এফটা কার সমান হবে, এফ এম এর সমান হবে, এই যে বলটা টেনে ধরতেছে। কারণ এই বাহিরের উৎস যে বল নিয়ে তাকে বের করবে সেটা ন্যূনতম এই যে বলে টেনে ধরছে তার সমান হতেই হবে, তার থেকে বেশি হইলে হোক। কিন্তু নিউটনের এই যে গতিসূত্রে কি বলে, যে বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হইলে তখনই গতিশীল বস্তু গতিশীল থাকে আর স্থির বস্তু স্থির থাকে। তাহলে যদি এই দিকে তোমার এই বল কাজ করে আর এই উল্টো দিকে যদি এতটুকু বল দাও, তখন এর উপরে নেট বল শূন্য হয়, তখন এ কিন্তু ইচ্ছা করলেই গতিশীল হয়ে যেতে পারে। তাহলে এই জন্য এতটুকু পরিমাণ বল আমরা প্রয়োগ করি। তাহলে এই যে বলটা সমপরিমাণ বল এখানে প্রয়োগ করতে হয়, তাহলে বাইরের উৎসে প্রয়োগকৃত বল হয় এটা। এটা যদি হয় তাহলে আমরা যদি বি স্কয়ার এল স্কয়ার ভি ডিভাইডেড বাই আর ইন্টু ভি এটা বসাই, তাহলে এখানে আসে বি স্কয়ার এল স্কয়ার ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। এই হলো তোমার কোন একটা কুণ্ডলী বা পরিবাহীকে বাহিরের কোনো উৎসে বের করে নেওয়ার ক্ষমতা, মানে বাহিরের উৎস প্রতি সেকেন্ডে এত জুল কাজ সম্পন্ন করে, প্রতি সেকেন্ডে এত জুল কাজ সম্পন্ন করে তাকে বের করে নেয়। এত জুল কাজ
সম্পন্ন করে প্রতি সেকেন্ডে, তার মানে প্রতি সেকেন্ডে এত জুল শক্তি ক্ষয় করে বাহিরের সোর্স। তা আপাত দৃষ্টিতে আমাদের কাছে এটাই মনে হয় যে এই শক্তিটা লস হয়। এই যে বাইরে আমি বের করে নিতেছি টেনে কষ্ট করে, মনে হচ্ছে যে আমার এই শক্তিটা লস হয়েছে। তাহলে আমার যে শক্তিটা লস হইলো বাইরের উৎসে অথবা ভিতরের দিকে জোর করে ঢুকাইতেছি, এই ঢুকাইতেও তোমার যে শক্তি খরচ হয় প্রতি সেকেন্ডে তাই এতটুকু। তাহলে এই ঢুকাইতে বা বের করতে আমার যে প্রতি সেকেন্ডে এত জুল করে শক্তি খরচ হচ্ছে বা শক্তি লস হচ্ছে, অপচয় হচ্ছে, এটা মনে হচ্ছে যে নষ্ট ধ্বংস হয়ে গেছে। কিন্তু শক্তির সংরক্ষণশীলতার নীতি কি বলে, বা আমরা পিছনে বর্ণনামূলক ব্যাখ্যায় কি দেখেছি, যে শক্তিটা লস হয় বা খরচ হয়, অপচয় হয়, সেটাই ভিতরে আবার সৃষ্টি হয়। তাহলে কতটুকু শক্তি অপচয় হয় আমি গাণিতিক ভাবে কিন্তু বের করে ফেললাম। এখন আমি দেখি তাহলে ভিতরে এর সমপরিমাণ শক্তি প্রতি সেকেন্ডে সৃষ্টি হয় কিনা। যদি হয় তাহলে আমি বলতে পারবো যে এখানে গাণিতিকভাবেই যে পরিমাণ শক্তি আমরা লস করি ঠিক ততটুকু পরিমাণ শক্তি ওর ভিতরে সৃষ্টি। তাহলে আমরা এরকম কুণ্ডলীকে ভিতরে ঢুকাতে বা বের করতে যে শক্তি লসের হার, প্রতি সেকেন্ডে শক্তি ক্ষয়ের হার, আমরা সেটা বের করলাম। এখন দেখো এই শক্তি ক্ষয়ের কারণে ওই কুণ্ডলীতে কি হয়েছে, তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়েছে। তাই যে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়েছে ওখানে, সেই আবিষ্ট তড়িৎ প্রবাহ, ওই যে পিছনে আমরা চলতরিতে পড়েছিলাম তড়িৎ প্রবাহের কারণে জুলের তাপীয় ক্রিয়া, তাহলে এই যে কারেন্ট যাচ্ছে এই পরিমাণ তড়িৎ প্রবাহ আবিষ্ট হচ্ছে, এই আবিষ্ট হওয়ার কারণে এখানে তাপ উৎপন্ন হয়। তাহলে প্রতি সেকেন্ডে তাপ, তাপ এক প্রকার শক্তি, প্রতি সেকেন্ডে উৎপন্ন শক্তি, মানে এখানে যে তাপ উৎপন্ন হয় সেটাকেই আমরা বলতে পারি শক্তি উৎপন্ন হয়। তার মানে প্রতি সেকেন্ডে শক্তি উৎপন্ন যে হয় সেটাকে বলা হয় ক্ষমতা। তাহলে এরকম যখন কারেন্ট প্রবাহিত হয় তখন এখানে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেটাকেই আমরা বলি পি, এবং সেটা ছিল আমাদের আই স্কয়ার আর, আমরা পিছনে সেই জুলের সূত্রে। তাহলে ওই কুণ্ডলীতে প্রতি সেকেন্ডে উৎপন্ন মানে শক্তি উৎপন্নের হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে উৎপন্ন শক্তির পরিমাণ তার শক্তি উৎপন্নের হার আই স্কয়ার আর। তাহলে আই কত, আই আমরা জানি ওই যে আবিষ্ট কারেন্ট বি এল ভি বাই আর, এটা স্কয়ার ইন্টু আর সমান সমান, এটা যদি করি তাহলে বি স্কয়ার এল স্কয়ার ভি স্কয়ার, নিচে আর স্কয়ার, এখানে একটা আর আছে, কাটাকাটি যে এইটা থাকে। তাহলে এটা হইলো তোমার ওই জুলের সূত্র থেকে আমরা পি যাই, এটা বলতে পারি। তাহলে ওই বর্তনীতে দেখো প্রতি সেকেন্ডে ওই আবিষ্ট তড়িৎ প্রবাহের কারণে উৎপন্ন শক্তির হার, মানে প্রতি সেকেন্ডে উৎপন্ন শক্তির হার হয় না, কথাটা একটু ভুল আছে, যে প্রতি সেকেন্ডে উৎপন্ন শক্তির পরিমাণ বা শক্তি উৎপন্নের হার, আবিষ্ট তড়িৎ প্রবাহের কারণে শক্তি উৎপন্নের হার এত, মানে প্রতি সেকেন্ডে এত জুল শক্তি উৎপন্ন হচ্ছে। আবার ওইটা বের করার জন্য ওই যে বাহিরের উৎসের আমি যে বের করে নিচ্ছিলাম, তাহলে প্রতি সেকেন্ডে আমার কত জুল শক্তি খরচ হয়েছে, এই দেখো দেখি, তা প্রতি সেকেন্ডে যেটা খরচ হয়েছে আর প্রতি সেকেন্ডে যেটা উৎপন্ন হয়েছে ভিতরে, সে দুইটা সমান কিনা। তাহলে সে কি করে, শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। তাহলে এটা থেকে কিন্তু তোমাদের অঙ্ক করা লাগতে পারে যে এরকম কোন একটা বর্তনীকে যখন আমরা কোনো চৌম্বক ক্ষেত্রের ভিতরে প্রবেশ করাই, তখন ওই বর্তনীতে যে পরিমাণ তোমার প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, সেই পরিমাণ যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেই পরিমাণ শক্তির হিসাব, এই ধরনের অঙ্ক তোমরা দেখবা আমির হোসেনের বই আছে, ঠিক আছে। তাহলে ওখানে তোমরা অঙ্কের ভিতরে দেখো, তাহলে এই সূত্র যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তুমি দেখবা যে ওখান থেকে হিসাব নিকাশ করা ক্লিয়ার, অথচ এই বিষয়টা কোনো জায়গায় ক্লিয়ার করা নেই। তাই তোমার এখন বইয়ের ওই থিওরিটা, ওটা তো তারা অল্প একটা অংশ দিয়েছে, আমরা টোটাল
ডিটেলস আমরা এখানে দেখিলাম। এই ডিটেলস দেখে ওই অংশ তো বুঝবই, আর বাকি এই অংশ আমরা ঠিক করে নিই। তাহলে এখানে লেন্সের সূত্রের আমরা বর্ণনামূলক ব্যাখ্যা পেয়েছি, আমরা এখন গাণিতিক ব্যাখ্যা অলরেডি দাঁড় করে দিলাম যে এরকম কোন একটা কুণ্ডলী বা বর্তনীকে যদি কোনো চৌম্বক ক্ষেত্রের ভিতরে ঢুকানো হয়, তাহলে যতটুকু শক্তির অপচয় ঘটে ভিতরে ঠিক ততটুকু পরিমাণে শক্তি সৃষ্টি হয়। এই জায়গায় ক্লিয়ার করব। এরপরে লেন্সের সূত্র তো অনেক কথা বলেছি, তারপরে তোমার এর সূত্র, থার্ডের সূত্রও তো ঠিক হয়ে গেছে। এখন আমার স্বকীয় আবেশের কথা বলেছি তোমাদের পড়তে, তোমরা পড়লে আমি ড্যাম শিওর তোমরা অবশ্যই বুঝবা, শুধু তোমাদের অভাব মনোযোগের আর তোমাদের অভাব সাহসের। তোমরা সাহস পাও না, তোমরা সাহস করে আগাও না। তুমি বাসায় বসে তুমি যদি এরকম সাহস করে করে সামনে আগাতে পারো, তুমি বোঝার চেষ্টা করো, একবার দুইবার তিনবার তুমি বুঝবাই। কথাগুলো আমরা যা বলি তার আন্ডারে তুমি যদি একটু চিন্তা করে দেখো, দেখবে যে হিসাব সব মিলে যাচ্ছে। তাহলে স্বকীয় আবেশ, পারস্পরিক আবেশ জায়গাগুলো একদম ক্লিয়ার করে ফেলবা। এরপরে তোমার ট্রান্সফরমার বিষয় আছে, 9-10 তোমরা পড়েছো, এখানেও সুন্দর করে তোমার বই প্রমাণ করেও দিয়ে দিছে। তাহলে ওখানে মুখ্য কুণ্ডলী, গৌণ কুণ্ডলী, একটা কুণ্ডলীতে যদি তোমার তড়িৎ চালক শক্তি দেওয়া হয়, তাহলে আরেকটা কুণ্ডলীতে সেখানে তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয়। সেই আবিষ্ট তড়িৎ চালক শক্তি নিয়ে তাদের ভিতরে এখানে সম্পর্ক হচ্ছে। এখান থেকে তুমি এই বিষয়গুলো তোমরা ঠিক করে ফেলবা। তাহলে এই কুণ্ডলীর মানে ট্রান্সফরমার, এই বিষয়টা তোমরা ঠিক করে সূত্রগুলো ঠিক করে এখানে অঙ্কও দেখবা। এগুলো কিন্তু তোমার সৃজনশীল কোশ্চেনে ট্রান্সফরমারটাকে টানে প্রায়। এরপরে দিক পরিবর্তী প্রবাহ যে সৃষ্টি, কিভাবে সৃষ্টি হয় তা তো আমরা গতদিনই দেখিয়েছি। তাহলে এখানে সেই ব্যাখ্যা বিশ্লেষণ এখানেই তারা দিছে। এখানে কিছু রাশি নিয়ে আলাপ আলোচনা করেছে, পর্যায়কাল, পূর্ণ স্পন্দন, তারপরে কম্পাঙ্ক, এই যে রাশিগুলো, এগুলো তোমরা তো তরঙ্গ থেকে পড়ো, শব্দ তরঙ্গ থেকে, এগুলো ঠিক করে ফেলবা। এরপরে এখানে আমাদের কয়েকটা প্রমাণের বিষয় আছে, গাণিতিক, অত্যন্ত ইন্টারেস্টিং এবং খুব সহজ। গাণিতিক হিসাব থাকা মানেই সহজ, যে তড়িৎ প্রবাহের গড় মান চক্রের জন্য, পূর্ণ চক্রের জন্য আবিষ্ট তড়িৎ চালক শক্তির গড় মান, তারপর শীর্ষ মান, এই যে বিষয়গুলো, এগুলো মোটামুটি একটু দেখাই দিলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, অথবা তোমরা যদি চেষ্টা করো প্রত্যেকে বুঝবে। এর ভিতরে শুধু ডিফারেন্সের ইন্টিগ্রেশন করে রাখছে, আর তোমার তড়িৎ প্রবাহ পূর্ণ চক্রের জন্য, অর্ধচক্রের জন্য এই তড়িৎ প্রবাহের যে গড় মান, শীর্ষ মান, এই বিষয়টা কি, এই সংজ্ঞাটা একটু পড়ে তুমি প্রমাণ করার চেষ্টা করো, আমার কোনো দরকার হবে না, তোমার মূলত চ্যাপ্টার শেষ। এখানেই কিন্তু মূলত চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। তাই এই পিছনের বিষয়গুলো ক্লিয়ার করো, এরপরে একটু দেখো, তারপরও প্রমাণ আমি ওখানে আরো কিছু কথা বলে একদিনেই ও প্রমাণ আমি ক্লিয়ার করে ফেলবো। আর তোমরা এই পর্যন্ত দেখো, অনুশীলনীর অঙ্ক করো। আক্তারুল ইসলামের বইয়েরই তোমরা 1 থেকে 20 পর্যন্ত অঙ্ক করো। এর ভিতরে যদি তোমার এই যে গড় মান, শীর্ষ মান, এগুলো নিয়ে কোনো অঙ্ক থাকে তড়িৎ প্রবাহের, তাহলে ওগুলো বাকি রেখে তোমরা বাকি অঙ্কগুলো করে ফেলো। আর এই দিক পরিবর্তী যে প্রবাহ, সেই প্রবাহের গড় মান, বর্গমূলীয় গড় মান, শীর্ষ মান, এর আগ পর্যন্ত এখন তোমরা সব নিজেরা পড়ে ফেলো। ঠিক আছে? এখন তোমাদের কিছু প্রবলেম ছিল, কালকে দেওয়ার কথা ছিল, আমার সম্ভবত একটু ব্যস্ততা আছে, আমি মনে হয়, বা এক্সট্রা ক্লাস নেওয়ার কথা ছিল, ওইটা নিতে পারবো না। ঠিক আছে, এখন ওটা আমরা ঠিক করে দেব। এখানে আপাতত যেটুকু আমরা বলেছি এটুকু ঠিক করো। ওকে, আল্লাহ হাফেজ।